তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কেবল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের বিষয় মনোনয়ন বঞ্চিতদের নিয়ে বিএনপির ভাবনা। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চর্চা.com এর সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হাসান। সোহরাব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হবেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সোহরাব ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাদের নির্ধারিত বিষয় মনোনয়ন বঞ্চিতদের নিয়ে বিএনপির ভাবনা। ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এবং তারা নির্বাচনী মাঠে জনসংযোগ শুরু করেছেন এবং কোথাও কোথাও তারা কিন্তু নিজ দলের কর্মী সমর্থকদেরও বাধার মুখে পড়েছেন বা বিক্ষোভের মুখে পড়েছেন। এবং আজকে একটি সন্ধ্যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, সেটি নিজ দলের নয়, এখনও পর্যন্ত নিশ্চিত না। চট্টগ্রাম ৮ আসনের ইরশাদুল্লাহ, তিনি নির্বাচনী জনসংযোগ করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হয়েছেন এবং এখনও পর্যন্ত সুনিশ্চিত না হতে পারলেও একজন নিহতের খবর আমরা পেয়েছি। এটি খুবই দুঃখজনক। আর রাজনৈতিক দলে মতভেদ বিরোধ থাকবে এবং সেটা নিয়ে হানাহানি কেন হবে? আলোচনার মধ্য দিয়ে এটি মীমাংসা হওয়ার কথা। নেতৃত্বের কাজ কিন্তু দলকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, দলের নেতাকর্মীদের কেউ অঘটন ঘটানোর পরে বহিষ্কার করা বা শাস্তিমূলক ব্যবস্থার আগে অঘটন যাতে না ঘটে। কারো ক্ষোভ থাকতে পারে, কিন্তু ক্ষোভের যৌক্তিক কারণ থাকলে সেই কারণগুলো দূর করা উচিত। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে 237, একজন বাদ গেছে 36 জনের। তা আমি মনে করি যে এটার একটা ইতিবাচক দিক হচ্ছে এই তালিকা এখন মাঠে থাকার সক্রিয় দলগুলোর মধ্যে জনগণ সময় পাবে সবচেয়ে বড় দল বিএনপির এই তালিকা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ একটা নির্বাচনী ট্রেনে নতুন করে যাত্রা শুরু করলো। অর্থাৎ এই যে আপনি হানাহানির কথা বললেন যে একটি আসনে, এর অর্থ যে যতগুলো আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সবগুলো প্রচারে নেমে গেছেন প্রার্থী, তার কর্মী সমর্থকরা। সুতরাং এটি একটি যে নির্বাচনী যে আমেজ, যে উদ্দীপনা, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এটি হচ্ছে ভালো দিক। মন্দ দিকটা হলো যে বিএনপির মতো এরকম একটি বড় দল, 16 বছরেরও বেশি সময় তারা ক্ষমতার বাইরে থাকা দল, 16-17 বছর, আর সেই দলটির নেতাকর্মীদের মধ্যে এতটা অসহিষ্ণুতা থাকবে কেন? এতটা তারা সহিংস হবে কেন? না, চট্টগ্রামের এই হামলাটি কিন্তু নিজ দলের কাউকে দোষারোপ করছেন না। না, নিজ দলের না হোক, এর আগেও কিন্তু একটি রিপোর্ট এসেছে প্রায় সখানেক এই ক্ষমতার পরিবর্তনের পর বিএনপির নেতাকর্মী মারা গেছে নিজেদের অন্তর্দ্বন্দ্বে, এবং কিছু হয়তো মারা গেছে বাইরের অন্য দলের নেতাকর্মীদের আক্রমণে। একটি দল গণতান্ত্রিকভাবে যদি পরিচালিত হয়, তার প্রতিটি স্তরে যদি গণতন্ত্র মেনে চলা হয়, কমিটি গঠন থেকে শুরু করে দল পরিচালনা, তাহলে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। সৌরভ ভাই, আমি আপনার আলোচনায় একটু যোগ করতে চাই, তথ্য যোগ করে দিতে চাই। সেটি হচ্ছে বিএনপি কিন্তু দফায় দফায় তাদের মনোনয়ন প্রত্যাশী, প্রত্যেক আসনে 5জন 7জন করে যে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সাথে কিন্তু সিরিজ বৈঠক করেছেন। তারপরে কিন্তু এই প্রার্থী না বৈঠক করেছেন। এখন হচ্ছে কি, শেষ পর্যন্ত ব্যক্তি তিনি মনোনয়ন পাবেন কি পাবেন না, এটি ধরেন কোনো আসনে, এবং বিএনপির মতো দলে বা আওয়ামী লীগের মতো দলে প্রতিটি আসনেই একাধিক যোগ্য প্রার্থী, একাধিক অভিজ্ঞ প্রার্থী থাকেন। সুতরাং 5 জনের সাথে বৈঠক করলেন, 5 জনের একজনকে দেওয়া হয়েছে বা দেওয়া হবে, অন্য 4 জন তো বঞ্চিত হলো। সুতরাং আলোচনা করেও সবসময় সমাধান হয় না। শপথ করানো হয়েছিল, এর একটা শপথ করানো হয়েছে, কিন্তু এর একটা গণতান্ত্রিক যে রীতি সেটা মানা হয়েছে কিনা এই প্রশ্ন এসেছে।
দলের পক্ষ থেকে বলা হয়েছে যারা মাঠ পর্যায়ে জরিপের ভিত্তিতে এটা করা হয়েছে। তাহলে জরিপের ভিত্তিতে করা হলে সেই জরিপটা তাহলে নেতাকর্মীদের সামনে তুলে ধরা। আরেকটি যেটা বিধান ছিল যে তৃণমূল থেকে যেসব নাম এসেছে সেটি কিভাবে বিবেচনা করা হয়েছে। আবার তৃণমূলও সবসময় দলের ভিতর তো বিরোধ থাকে, বিভিন্ন গ্রুপিং থাকে। এর মধ্যে যদি কোনো গ্রুপিং থেকে থাকে, ব্যক্তিগত পছন্দ অপছন্দ অগ্রাধিকার পেয়ে থাকে, সেগুলো বিচার্য বিষয়। তবে বিএনপির এই 236টি আসনের মধ্যে ধরুন খুব বেশি হলে 10টি আসনে এ ধরনের অঘটন ঘটেছে বা এ ধরনের সমস্যা তৈরি হয়েছে, অন্যগুলোতে কিন্তু তা হয়নি। সুতরাং এটি সেদিক থেকে বলতে পারি যে এটি ব্যাপক না। এই প্রবণতাটা বা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার উদাহরণ খুব বেশি নয়। এটি না ঘটলে ভালো হতো। এখন দলের নেতৃত্বের দায়িত্ব যে এটি কীভাবে সামাল দেবে। কিন্তু অন্য যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে বিএনপির একটা ওয়াদা ছিল, জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব দিয়েছিল যে 100 নারী আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত করা। সেটি কিন্তু কোনো দল রাজি হয়নি। এনসিপি বা বাম দু একটি বাম দল ছাড়া অন্যরা রাজি হয়নি। যে কারণে সেখান থেকে সরে এসে রাজনৈতিক দলগুলো বলেছে কমপক্ষে 5% তারা নারীদের মনোনয়ন দেবে। কিন্তু আমরা যে তালিকা দেখলাম সেখানে কিন্তু 5% হয়নি, মানে 4 পয়েন্ট সামথিং হয়েছে। না, আরও কমই হবে। কারণ আপনি যদি ধরেন বাকি আসনে যে নারী কতজন থাকবে না, এখনো পর্যন্ত বিএনপি যে সম্ভাব্য তালিকা আর বিএনপি চেয়ারপারসনকে নারী কোটায় তো দেওয়ার কোনো অর্থ হয় না, কারণ তিনি হচ্ছেন সবার উপরে এবং সব কি বলে মানে বৈষম্যহীন বাংলাদেশে আপনি এখনো যদি সোহরাব ভাই কোটার কথা বলেন যে নারীদেরকে কোটা দেয়া বা এটা কেমন কোটা আর করুণার মতো হয় না একটা? আমি তো ইকুইটি চেয়েছি। এটা আমরা কোটা কেন বলবো? হ্যাঁ। এটা তাদেরকে এতদিন বঞ্চিত করা হয়েছে, বঞ্চিতদের সমান সুযোগ দেওয়া। অনেকে যারা ধরুন এই যে আনুপাতিক হারে ভোটের কথা বলছেন, তারা আনুপাতিক হারে ভোট চান যে এটা হচ্ছে ন্যায্য প্রতিনিধিত্ব থাকবে। তাহলে তো প্রথমেই 50% নারীর জন্য নির্ধারণ করা উচিত যে বাংলাদেশে যেহেতু নারী পুরুষ সমান, প্রায় সমান। না, নারীরা এবার ভোটার সংখ্যায় বেশি। না, নারীরা এবার ভোটার সংখ্যা কম দেখলাম। না, এর আগে ছিল বেশি। না, এবারও আচ্ছা, এবার যদি বেশি থাকে তাহলে বেশি না দেন, অন্তত সমান দেন। তা তো দিচ্ছে না, কোনো দলই দেবে না। জামাত ইসলাম কয়জন নারীকে মনোনয়ন দেয় সেটা দেখার বিষয়, অন্য দল কতজনকে দেয় সেটাও দেখার বিষয়। আমার মনে হয় যে আমাদের রাজনীতিটা একটা পুরুষতান্ত্রিক যে প্রভাব, সেটি রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবখানে আছে। সুতরাং রাজনীতিতে রাতারাতি বদলানো যাবে না। তবে আমরা আশা করেছিলাম যে বৈষম্যবিরোধী আন্দোলনের পর একটা ধারা তৈরি হবে, একটু সাহসী সিদ্ধান্ত হবে। আবার এর মধ্যে কয়েকজন আপনিই দেখেছেন টেলিভিশনে বেশ এই যে আওয়ামী লীগ শাসনামলে যেসব বিএনপির যেসব মধ্যস্তরের নেতা নেত্রী বা কেন্দ্রীয় নেতা নেত্রী, তারা সরব রেখেছে এবং তারা দলের দাবিকে সামনে নিয়ে এসেছেন। বিগত সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাদেরও অনেকে বাদ পড়েছে এই বিশেষ করে নারী প্রার্থীদের মধ্যে। আর সেখানে একটা তো কি বলে অনুশোচনা, একটা তো অপূর্ণতা রয়েই গেছে। এই যে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যদিও দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটি আসলে চূড়ান্ত নয়, এরপরেও পরিবর্ধন হতে পারে। হ্যাঁ, মনোনয়নপত্র প্রত্যাহারের প্রথমত হচ্ছে তফসিল ঘোষণা করা হয়নি। তফসিল ঘোষণার পরে দেখা যায় যে মনোনয়নপত্র কি বলে দল থেকে চিঠিপত্র পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। তারপরও শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত চূড়ান্ত বলা যায় না। তখন যেটা চূড়ান্ত করে সেটাই চূড়ান্ত। আর সেক্ষেত্রে মহাসচিব ঠিকই বলেছেন। তবে এটি তো আমাদের বললে হবে না, দেশবাসীকে বললে হবে না, তার নেতা কর্মীদের সন্তুষ্ট রাখতে হবে। কিন্তু সৌরভ ভাই, আপনার তো দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা এবং রাজনীতি নিয়ে বেশ
আপনি গবেষণা করেন বা লেখালেখি করেন, এই যে প্রত্যেক আসরে আপনি বলছেন যে একাধিক যোগ্যতর প্রার্থী রয়েছে, তার মধ্য থেকে একজনকে দেয়া হয়েছে। 3 মাস এখনো বাকি আছে, যদি ফেব্রুয়ারিকে আমরা নির্বাচনী মাস ধরি, বিএনপি কি বিদ্রোহী প্রার্থীদের মুখে পড়তে হতে পারে কিনা? তৃণমূলের যে দ্বিতীয় দিনে যে দৃশ্য দেখা গেল, এটি হলেও বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে হতে পারে, কিন্তু এটার খুব বেশি হবে না। বিএনপি কি সেটি সামাল দিতে পারবে? আমি আমার ধারণা যে পারবে, কারণ প্রতিদ্বন্দ্বীকে মূল কথা তো দলকে, প্রথমত হচ্ছে প্রার্থীর জয়ের বিষয়, দ্বিতীয় হচ্ছে দলকে জিতিয়ে আনার বিষয়। নেতাকর্মীদের এটা বুঝতে হবে যে দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সার্বিকভাবে দলের পক্ষে গেছে না বিপক্ষে, দলের কল্যাণে যাবে না দল ক্ষতিগ্রস্ত হবে, না দল লাভবান হবে। কারণ আপনি দেখুন এই যে আসনগুলো এখনও ঘোষণা করা হয়নি, তার মধ্যে কিছু আসন আছে কিন্তু একেবারে সমানভাবে যোগ্য, বা বলবো যে কেন্দ্রীয় নেতাদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা আছে, এবং সেক্ষেত্রে নেতৃত্ব সিদ্ধান্ত নিতে পারেনি কাকে রেখে কাকে দেবে। আপনি ঢাকা শহরেই দেখেছেন যে তাদের জোটের সঙ্গী আছে না, জোটের সঙ্গীটা আসছে পরে। একই দলের আপনি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখবেন যে পাশাপাশি বিএনপির দুজন প্রার্থী বলেছে যে অমুকে হচ্ছে মনোনীত, অমুকে মনোনীত, এবং দুজনের ছবি আছে বেশ কয়েকটি আসনে। তো সুতরাং দল হয়তো এটা আরও চিন্তাভাবনা করে দেবে কিছু আসন। আর শরিকদের ক্ষেত্রে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে বিএনপি কাদের চিন্তা করছে। এক হচ্ছে গণতন্ত্র মঞ্চের যারা সহযোগী শরিক ছিলেন, সেখানে 6টি দল ছিল, আর 12 দলীয় জোট, এর বাইরেও দু একটি দলের সঙ্গে তাদের কথাবার্তা সামাজিক বিভিন্ন সংগঠন আন্দোলনের সাথে গণ অধিকার পরিষদ, 12 দলীয় জোটের কথা বললাম, গণতন্ত্র মঞ্চের কথা বললাম। আরেকটি আছে যে এনসিপির সাথে তাদের কীরকম সমীকরণ হবে, আর সেটাও কিন্তু আজকে কিন্তু একটি জাতীয় দৈনিকে এই খবরও বেরিয়েছে, যদিও নাহিদ ইসলাম বলেছেন কোনো জোটবদ্ধভাবে তারা নির্বাচনে যাবে না, তারা 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। না, প্রস্তুতি সবাই নিয়েছে। গণতান্ত্রিক বাম জোট যে তারাও বলেছে 300 আসনে দেবে, গণতন্ত্র মঞ্চও বলেছে, এনসিপি বলেছে, জামাত ইসলামী দল, সবাই বলেছে। এখন 93 জন প্রার্থীর নামও ঘোষণা করেছে। এরপরে তো আসলে তো সবাই এই প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে তার শক্তি দেখাতে চায়, যে তার এই এতজন যোগ্য প্রার্থী আছে, এতজন প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী আছে। তখন যাদের সাথে আসন সমঝোতা বা জোট করা হবে তাদের সাথে দর কষাকষিতে এগিয়ে থাকা যাবে বলেই এই প্রার্থীদের নাম আগে ঘোষণা করা হয়েছে। এনসিপির বিষয়টি আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন, মানে বিশ্লেষণ করবেন? আমি খুবই ইতিবাচকভাবে দেখছি। কিছুদিন আগ পর্যন্ত এনসিপির অবস্থান কিন্তু ছিল অনড়, নির্বাচন কমিশনের বিষয়ে, প্রতীকের বিষয়ে এবং জুলাই সনদের বিষয়ে। এখন কিন্তু তারা জুলাই সনদের একটা আইনি ভিত্তি চায়, একটি সাংবিধানিক আদেশ চায়, কিন্তু এর বাইরে খুব দাবি নেই। এমনকি গণভোটের ব্যাপারেও তারা বলেছে এটি জাতীয় সংসদ নির্বাচনের দিনও হতে পারে, আবার অন্য দিন, আবার আগেও হতে পারে। মানে তাদের মধ্যে অনড় অবস্থানটা নেই, বরং জামাত ইসলামের মধ্যে কোথাও কোনো ব্যাপারে, যেমন গণভোটের ব্যাপারে তাদের একটা অনড় অবস্থান আছে। অন্য বিষয়ে খুব একটা পার্থক্য নেই বিএনপির অবস্থান থেকে। আর সেদিক থেকে এনসিপি এবং নির্বাচনে ইতিমধ্যে আপনি দেখেছেন যে তাদের বেশ কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, কে কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন তার মানে তারাও নির্বাচনমুখী, এবং তারা বলেছে আমরা নির্বাচন করতে চাই। তবে তারা বলছে যে আমরা নির্বাচন করতে চাই সংস্কারের লক্ষ্যে, ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে না। ক্ষমতায় যাওয়াই তার লক্ষ্য না, বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার জন্যে। শুধু সেটি যে একটি দল পারবে তা নয়, সবার সম্মিলিত উদ্যোগ লাগবে, সম্মিলিত চেষ্টা লাগবে। সেখানে কে কার সহযোগী হবে, কে কার প্রতিপক্ষ হবে, সেটি দেখার বিষয়। তবে এনসিপির আমি মনে করি যে তারাও নির্বাচনী ট্রেনে উঠে গেছে। না, উঠলো, কিন্তু আমরা কিন্তু এই এনসিপির যারা ইয়াং নেতৃত্ব, তারা তো একেবারে অভ্যুত্থানের ভেতর থেকে জন্ম নেওয়া শক্তি। তারা বলেছিল রাজনীতিতে নতুন ধারা, কিন্তু নতুন ধারার কথা বলেও তলে তলে আলোচনা তো হচ্ছেই ভোটের জোট নিয়ে। ভোটের জোটকে গণতন্ত্রের জন্য আপনি কতটা ইতিবাচক দেখেন?
সেখানে আপনি যেটা বললেন যে আলোচনা করলেন যে আসলে ক্ষমতাই মূল লক্ষ্য না, গুণগত পরিবর্তন তারা বা বলেছে, সংস্কারের তারা জন্য। বলেছেন। কিন্তু এই যে ভোটের জোট, এটি কি আসলে কাঙ্ক্ষিত সংস্কার বা কাঙ্ক্ষিত নতুন যে বন্দোবস্ত, নতুন যে ধারা, সেটি কি আসলে সূচনা করতে পারবে? আসলে শুধু একটি দল কিন্তু নতুন ধারা তৈরি করতে পারে না। একটি দল নতুন ধারার কথা বলতে পারে, অন্যদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। সামগ্রিক রাজনৈতিক নেতৃত্ব মানে সব দল মিলে, ধরেন 30টি দল আলোচনায় ছিল, এখন তাদের শেষ পর্যন্ত কিন্তু চূড়ান্ত সমঝোতা পৌঁছায়নি। হয়নি। তবে আশা করি যে এটি পৌঁছবে, হয় তারা নিজেরা আলাপ আলোচনা করে করবে অথবা সরকার কোনো সিদ্ধান্ত দিয়ে দেবে। কারণ এখন নির্বাচন ছাড়া নিজেকে কেউ ভাবতে পারছে না। আর নির্বাচনের বিকল্প নেই, কারণ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেখানে তাহলে যার যার দায়িত্ব সেটি করা, প্রথমত নির্বাচন কমিশনের দায়িত্ব, এবং নির্বাচন কমিশনও তো অনেক ক্ষেত্রে কেউ খুশি, কোনো সিদ্ধান্তেও কেউ খুশি হবে, কেউ অখুশি হবে। যেমন আরপিও সংশোধনীতে যে জোটগত নির্বাচন করলে তিনি কোন প্রতীক পাবেন, এর আগে ছিল তিনি দলীয় প্রতীকও নিতে পারতেন, জোটের অন্য কোনো শরিকের প্রতীকও নিতে পারতেন, বড় শরিকের। এবারে কিন্তু সর্বশেষ যে গতকাল প্রজ্ঞাপন হলো, তাতে বলা হলো যে দলীয় স্ব প্রতীকে করতে হবে, নিজ দলের প্রতীকই করতে হবে। এটির মধ্যে বিতর্ক আছে বা এটা নিয়ে সমালোচনা আছে, কিন্তু নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এরকম সরকারও যদি এই গণভোটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়, আমার ধারণা যে সব দলই সেটা মেনে নেবে। এবং মানে গণতন্ত্র হচ্ছে সবাই একসঙ্গে চলা, সবাইকে নিয়ে চলা এবং একসঙ্গে চলা। যেখানে যারা গণতান্ত্রিক ধারার বাইরে থাকবে, এই যে আপনি এনসিপির কথা বললেন যে তারা নতুন ধারা করতে চায়, তাহলে আবার অন্য পুরনো ধারার দলগুলোর সাথে জোট করতে চায়। একটা হচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়া থেকে, না আমি চাই বলিনি, যেরকম আলোচনা আছে, কিন্তু এই আলোচনার মধ্যে যে প্রক্রিয়া, নির্বাচনী যে গণতন্ত্রের যে প্রক্রিয়া, নির্বাচন তার একটা স্তম্ভ। এখন এই নির্বাচন প্রক্রিয়ার যদি বাইরে থাকে, তাহলে কিন্তু তারা কতটা গণতন্ত্র এগিয়ে নিতে পারবে। অর্থাৎ ধরুন কোনো একটি দলের জাতীয় সংসদে 5জন সদস্য থাকলে, 5জন সদস্য সেখানে তো একটা ভূমিকা রাখতে পারে। আর এই যে জুলাই সনদ বা অন্য যেসব বিষয়ে কথা হচ্ছে, এটাই হচ্ছে যে যারা জয়ী হবে, অর্থাৎ যারা সরকার গঠন করবে, তারা সব কিছু দখল করে না নেয়, তারা সব কিছু স্বেচ্ছাচারীভাবে সব সিদ্ধান্ত না নেয়। বিরোধী দলে যারা থাকবে তাদেরকেও অংশীজন করে, তাদেরও যাতে কথা বলার অধিকার থাকে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের ভূমিকা থাকে, এটা নিয়েই কিন্তু এই আলোচনা। এখন সব কিছু নির্ভর করবে, আমরা সব কিছু মানে জুলাই সনদে সই হয়েছে, সব ব্যাপারে একমত হলো, গণভোটের ব্যাপারেও একমত হলো। পরবর্তীকালে রাষ্ট্র পরিচালনা অথবা সংসদ পরিচালনার ক্ষেত্রে কেমন ভূমিকা কে নেয়, কোন দল ভূমিকা কী হয়, তার উপর নির্ভর করবে আমাদের গণতন্ত্র ভঙ্গুর অবস্থায় থাকবে না সংহত হবে, টেকসই হবে, জোরদার হবে। সৌরভ ভাই, আমরা আবারও আসছি আলোচনায়, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আর কেবল প্রশ্নগুলো সহজ, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আর কেবল প্রশ্নগুলো সহজ। আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আছেন চর্চা সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হাসান। আপনাদের দুজনকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা সোহরাব হাসান আপনার কাছ থেকে শুনেছিলাম যে বিএনপি ইতিমধ্যেই গত দুদিন আগে তাদের 236 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। এটি নিয়ে তৃণমূলে কিছুটা অসন্তোষ, ক্ষোভ, মন খারাপ আছে। একজনকে প্রত্যাহার করা হয়েছে, এখন 36, হ্যাঁ 237 ঘোষণা করা হয়েছে, একজনেরটি স্থগিত করা হয়েছে, এখন 236 আছে। বাদবাকি আসনগুলোর ব্যাপারে বলা হয়েছে যে জোটের সঙ্গী বা আন্দোলনের যুগপথের সঙ্গী যারা রয়েছেন তারা তাদের সুবিধা মতো প্রার্থী ঘোষণা করবেন এবং এর বাইরেও কিছু ঘোষণা করবেন, সেটি আসলে পরবর্তী সময় জানানো হবে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। রিপন ভাই, মনোনয়ন আপনার নামও আলোচনায় ছিল, হ্যাঁ এখন আলোচনায় ছিল, এখনও আছে।
কিন্তু প্রথম যে তালিকা সেই তালিকায় না আসায় নিশ্চয়ই আপনার কর্মীদের মধ্যেও এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সারা দেশে এরকম সম্ভাব্য প্রার্থীদের যারা কর্মী ছিলেন, সমর্থক ছিলেন, তাদের মধ্যে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যারা বঞ্চিত হয়েছে, বঞ্চিত ঠিক বলা যাবে না এখনই, যাদের নাম আসেনি, তাদের নিয়ে কি বিএনপি কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিনা, বা বাস্তব চিত্রটি কি আসলে? ধন্যবাদ আপনাকে। প্রথম আপনি আপনার শেষ প্রশ্নটির উত্তরটা আমি আগে দিতে চাই। বিএনপি কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়বে না। প্রথমত হচ্ছে যে আমাদের পার্টির মহাসচিব যে তালিকাটি ঘোষণা করেছেন সেটা তো একটা প্রাথমিক তালিকা বলেছেন, পাবলিকলি বলেছেন যে যেটা আমরা এখন যেই 237 জন প্রার্থীর নাম আমরা ঘোষণা করছি এটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক তালিকা। তো প্রাথমিক তালিকা মানে হচ্ছে এটা চূড়ান্ত তালিকা না। এবং এটাও বলা হয়েছে যে এইখানে ঘোষিত প্রার্থীদের নামের মধ্যে সংযোজন বিয়োজন হতে পারে, সেটাও বলেছেন। তো সুতরাং যেটা প্রাথমিক তালিকা সেটাকে কেন বিভিন্ন জায়গার বিভিন্ন প্রার্থীদের যারা সমর্থক আছেন তারা এটাকে নিয়ে কেন এত সিরিয়াসলি নিচ্ছেন? কারণ পার্টির তরফ থেকে যদি বলা হতো যে 237 জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হলো, তখন তারা বলতে পারতেন যে তাদের জন্য মানে ফেট ডিসাইডেড অথবা ক্লোজড। ইটস নট ক্লোজড। আমি বলছি যে সমস্ত জায়গায় মানে কিছু অসন্তোষ হয়েছে, কিছু ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে, সেই সব জায়গার মানে সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, নো, আপনার তো কোর্স ক্লোজ না, এটা তো প্রাথমিক তালিকা। তো আপনি প্রাথমিক তালিকাতে এত বেশি চূড়ান্ত প্রতিক্রিয়া কেন দেখাচ্ছেন? এক। 2 নম্বর, আমি আমার কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, বিং এ ভাইস চেয়ারম্যান অফ এ পার্টি, সেটা হচ্ছে যে আপনাদের প্রতিক্রিয়া মানে যে সমস্ত অঞ্চলে প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া জানানোর পদ্ধতিটা, প্রক্রিয়াটা এটা সমর্থনযোগ্য না। কারণ এবং ইতিমধ্যে একজনের পদ স্থগিত করা হয়েছে। সেটা এটা অন্য প্রসঙ্গ, সেটা অন্য প্রসঙ্গ, সেটা নিয়ে আমি বলবো, সেটা নিয়ে বলবো, এটা অন্য প্রসঙ্গ। আমি বলতে চাচ্ছি যারা এই টায়ার জ্বালিয়ে রাস্তা দখল করে প্রতিবাদ করছেন, অর্ধবেলা হরতালও করেছেন, এগুলো করছেন, এগুলো একেবারেই মানে একটা পলিটিক্যাল পার্টির প্রসেসের অংশ হতে পারে না। কারণ এটা কোনো সরকার দেয়নি, মানে মনোনয়নটা এটা নির্বাচন কমিশন বিএনপির প্রার্থীতা ঘোষণা করেনি, আমাদের দল করেছে। সুতরাং দল তো করতেই পারে, কেউ যদি দল করে তো দলের একটা ডিসিপ্লিন থাকবে, দলের শৃঙ্খলা মানতে হবে। এক, এটা প্রোটেস্টের ভাষা না। তবে এখন আমি বাকি যেটা বলছি এটা নতুন কিছু না। ইভেন আওয়ামী লীগের যে একতরফা নির্বাচনগুলো হয়েছিল আওয়ামী লীগের আমলে, তখন তারা রাস্তাঘাট ব্যারিকেড দিত, গাছ কেটে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করত, যেখানে গাছ পেত না এবং কলা গাছ কেটে সেটা দিয়েও রাস্তা, এটা মানে সৌরভভাইয়ের সাবেক জায়গা, প্রথম আলো পত্রিকাতে এই জাতীয় অনেক নিউজ ছাপা হতো কিনা সৌরভ ভাই। এখন কত হচ্ছে কি যে হোয়াই আপনি আপনার দল আপনাকে মনোনয়ন দেয়নি, সেটার জন্য আপনি জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেন না। খুব ক্লিয়ার। আপনি রাস্তায় টায়ার জ্বালিয়ে আপনি বিক্ষোভ করতে পারেন না, কারণ এতে মানুষ আতঙ্কিত, ওখানে শিশু নারীরা চলাচল করে, কেন এটা করবেন? এটা একটা উপসর্গ, একটা ব্যাধি। এটা বাংলাদেশের রাজনীতির একটা নির্বাচনী রোগের একটি অংশ, একটা ব্যাধি। এটা বহু বছর ধরে এই প্র্যাকটিসটা চলছে। আমি এক্সপেক্ট করেছিলাম, বিং এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমি এক্সপেক্ট করেছিলাম যে স্বৈর শাসনের পতনের পরে বাংলাদেশের যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যিনি প্রধান ছিলেন, আই এম টকিং অ্যাবাউট প্রফেসর আলী রিয়াজ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন, সেখানে শিক্ষকতা করেন, তাই না, বহু বছর ধরে দেশে আছেন, ওই দেশের নাগরিকত্ব লাভ করেছেন, তিনি যেই এখন তার দেশ বলবো আমি, এটা তার দেশে যে চর্চাটি তিনি দেখেছেন, যে ডেমোক্রেসির যে বিউটিটা তিনি সেখানে দেখেছেন, সেইটা কেন তিনি এইখানে প্রপোজ করলেন না? আমি বলতে চাচ্ছি যে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনের আগে, মানে মূল নির্বাচনের আগে একটা প্রাথমিক নির্বাচনের দিকে কেন গেল না? পলিটিক্যাল পার্টির মধ্যে একটা প্রাথমিক নির্বাচনের একটা সিস্টেম থাকতে পারত, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে চর্চাটি হয়, একটা নিয়ম। তাতে করে হয় কি, তাদের রেসপেক্টিভ পার্টির ভোটাররা তাদের প্রার্থী নির্বাচন করে, সেখানে মূল পার্টির কিছু করার থাকে না। ওখানকার প্রেসিডেন্ট যিনি ট্রাম্প এখন আছেন, ওবামা ছিলেন, ক্লিনটন ছিলেন, বা আরও যারা ছিলেন, মিস্টার বুশ ছিলেন, নান অফ দেম তাদের জীবনে কোনোদিন ক্লেম করে নাই, হে পিপুল, তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনে তোমাকে আমি এমপি বানিয়েছি, তোমাকে মন্ত্রী বানিয়েছি। নো, দ্যাটস নট দ্য ওয়ে। ইট ইজ দ্য পার্টি পিপুল, পার্টির কর্মীরা, দে উইল সিলেক্ট দেয়ার লিডার,
তারা তাদের নেতা তারা নির্বাচন করবেন, তার প্রার্থীকে তারা নির্বাচন করবেন। দ্যাট ইজ দ্য এসেন্স অফ দ্য ডেমোক্রেসি, দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসি। আজকে যদি বাংলাদেশে যদি এই নির্বাচনী মনোনয়নের প্রক্রিয়া যদি এই সংস্কারটা আসতো, তাহলে কি হতো? তাহলে এই যে পাবলিক নিউসেন্স হচ্ছে, রাস্তাঘাটে আন্দোলনের নামে যেটা হচ্ছে, এটা হতো না, এটা হচ্ছে না। এবং আপনাকে আরেকটা কথা বলি, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি অ্যাজ ইনস্টিটিউশন দাঁড়াতে পারেনি, অথবা পার্টি ভেঙেছে, অথবা পার্টির মধ্যে বিভেদ হয়েছে, পার্টির মধ্যে বিরোধ হয়েছে বিভিন্ন দলগুলোর মধ্যে। অনেক ক্ষেত্রে এই নির্বাচন কেন্দ্রিক, এই মনোনয়ন কেন্দ্রিক, এই মন্ত্রী নিয়োগ করা কেন্দ্রিক, আমাকে দিচ্ছে না, আমাকে বানাচ্ছে না বলে হতাশা। কিন্তু আপনি যদি একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে থাকতেন, উন্নত দেশগুলোতে, ব্রিটেনে, অস্ট্রেলিয়াতে, উন্নত বিশ্বে যে প্র্যাকটিসটা হয়, সেটা হলে তো আপনার এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ, বিভাজন, বিরোধ, কোন্দল, কান্নাকাটি, হোয়াই, এগুলো দেখতে হতো না। এখন ধরুন আপনি প্রশমিত করলেন, একটা দাগ তো থেকে গেল, কষ্ট তো থেকে গেল। নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন, করেছেন, আগেও একই সিস্টেম আগেও হতো, এই ডোন্ট মাইন্ড, তোমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে, দিস ইজ কমন আর্জ। এটা আমরা বলবো আমাদের কর্মীদের উদ্দেশ্যে। কিন্তু যে কর্মীগুলো আপনাদের তাদের পছন্দের প্রার্থীর পেছনে হেঁটেছে, খেটেছে, ঘাম ঝরিয়েছে, তাদের পছন্দের একজন প্রার্থী, অনেকগুলো প্রার্থী আমাদের থাকে এই সিস্টেমে, গণতান্ত্রিক সিস্টেম অনেকগুলো, আমরা কি সবাইকে মনোনয়ন দিতে পারবো? আমাদের তো একজনকে বেছে নিতে হবে। এই কথাটি আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই কথাটি বলেছেন যে আমরা সবাইকে তো দিতে পারবো না, একজনকে দিতে হবে। এখন কথা হচ্ছে, যেমন আমি আপনাকে এইভাবে যদি বলি, আপনি তো বাংলাদেশের নাগরিক, এই নগরের নাগরিক মনে করেন, এই নগরের বাসিন্দা আপনি। আপনার যখন স্টেডিয়ামে যখন একটা খেলা হয়, সেখানে মোহামেডান খেলে, আবাহনী খেলে, ব্রাদার্স খেলে, আপনার একটা পছন্দের টিম থাকে। আপনার পছন্দের টিম যখন হেরে যায়, তখন আপনি কষ্ট পান না? আপনি কষ্ট পান, কাঁদেন, রাগরুগ করে ভাঙচুর করেন ইত্যাদি। এবং দেখা গেলো যে আবাহনী মোহামেডানের সমর্থকদের মধ্যে মারামারি, হাতাহাতিও হয়। এটা ইনিশিয়ালি হয়, এটা আবেগের জায়গা। বাট আমি যেটা বলতে চাই, যদি আমরা রাজনীতিতে, নির্বাচনী কৌশলগুলোতে, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সব যদি পার্টির স্ট্রাকচারালি যদি আমরা সব কাঁধে না নিতাম, এবং এই জায়গাটা যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বা উন্নত দেশগুলোর মতন ওই সিস্টেমটার যদি আমরা অনুসরণ করতাম, এবং এটার মধ্যে যদি একটা আইনি কাঠামোর মধ্যে চলে আসতাম। আইনি কাঠামো ছাড়া ইচ্ছে করলে আপনি পারবেন না। যেমন আমি আসাদুজ্জামান রিপন, আমি বিএনপি করি, উনি সোহরাব হাসান, উনি একটা দল করেন, তো ইন্ডিপেন্ডেন্টও থাকতে পারেন। তো ভোটার লিস্টে কী হবে? সিম্পল ব্যাপার। এটার জন্য বড় 201 জনের সাপোর্ট লাগে না, সিম্পল মেজরিটিতে এই সংশোধনটা করা যেতে পারতো। আমেরিকাতেই কয় মিস্টার উইলিয়াম ডি, ডেমোক্র্যাট, মিস্টার আলেকজান্ডার আর, মিস্টার কলিন্স আই, ইন্ডিপেন্ডেন্ট, এইভাবে থাকে। তখন কি করে? ওখানকার ইলেকট্রাল বোর্ড, আমাদের দেশে যেমন কমিশন, ওরা বলে ইলেকট্রাল বোর্ড। তো ওখানকার ইলেকশন বোর্ড বা ইলেকট্রাল বোর্ড তারা কি করে? ওই অ্যামংস দ্য ডেমোক্র্যাটস, তাদের জন্য মূল নির্বাচন আগে তারা একটা প্রাইমারি আয়োজন করার পর সেখানে ডেমোক্র্যাটদের মধ্যে অসংখ্য প্রার্থী, একাধিক প্রার্থী কন্টেস্ট করেন, রিপাবলিকানদের মধ্যে অসংখ্য প্রার্থী কন্টেস্ট করেন, তাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পান, তখন ইলেকট্রাল বোর্ড ওখানকার তারা বলে দেয় মিস্টার আলেকজান্ডার, হি ইজ দ্য অফিসিয়াল ক্যান্ডিডেট অফ ডেমোক্রেটিক পার্টি, অথবা মিস্টার কলিন্স, হি ইজ দ্য অফিসিয়াল ক্যান্ডিডেট অফ রিপাবলিকান পার্টি, অর লাইক দ্যাট। দিস ইজ দ্য ওয়ে। তাহলে হতো কি, এই যে এখন পার্টিগুলো ক্যান্ডিডেট যারা মনোনয়ন পায় না, আমি সবচেয়ে যোগ্য ছিলাম, আমাকে নমিনেশন দিল না, আমি বঞ্চিত, বঞ্চনা বোধ তার মধ্যে কাজ করে, তার মধ্যে ক্ষুব্ধতা কাজ করে। এই জিনিসগুলো আমরা ওভারকাম করতে পারি, কিন্তু আমরা তো সেই সংস্কৃতিতে পৌঁছাই নাই। না, পৌঁছাইনি না, আপনি তো চেষ্টাই করেন নাই। এটা আপনি এই যে প্রধানমন্ত্রী, আমি বলছি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য, এটা করবেন না, করতে হবে তো সামনে। আমি বলছি আমাদের বাংলাদেশের মানুষ এখনো মনে করে, আমি কয়েক সেকেন্ডে শেষ করবো, বাংলাদেশের মানুষ এখনো মনে করে যে পার্লামেন্ট অর্থাৎ এমপি মেম্বার অফ পার্লামেন্ট, এটা অনেক বড় ব্যাপার। তারা যে উচ্চকক্ষ করলে এটার নাম প্রবাবলি সিনেট হতে পারে। তো সিনেট, আমেরিকায় তো আমরা জানি সিনেট কত পাওয়ারফুল। আমরা তো জানি সেখানে সিনেটের যে মেজরিটি লিডার, সিনেটের যে কমিটি থাকে, যে সিনেট কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স, সিনেট কমিটি অন ডিফেন্স, ওর নানান কিছু থাকে, সেখানে জবাবদিহি করে সরকারকে নানা অঙ্গে। তো এই উচ্চকক্ষ তো অনেক বড় কনসেপশন।
সেটার দিকে আমরা যাচ্ছি না। আমাদের মানুষ কি কখনো ভেবেছিল বেগম খালেদা জিয়া যখন উচ্চ কক্ষের কথা বললেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বললেন, মানুষ তো ভাবেনি। সুতরাং আপনাকে একটা ভালো জিনিস প্রথম ভাবতে হবে, তারপরে সেটাকে ইনিশিয়েট করতে হবে। রিপন ভাই, আমরা একটা বিরতি নেব, বিরতির পরে ফিরে এবং এসে সেটা করতে পারলে আবারও খুব ভালো হতো। আপনার কাছ থেকে আলোচনা শুনবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আর কেবল প্রশ্নগুলো সহজ, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আলোচনায় আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং চর্চা সম্পাদক রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হাসান। রিপন ভাই, আপনার কাছ থেকে বিরতির আগে আলোচনা শুনছিলাম, ছোট্ট করে একটু আলোচনা শুনতে চাই যে দীর্ঘ প্রায় 17 বছর পর সাধারণ মানুষ যেমন ভোটের উৎসবের জন্য মুখিয়ে ছিল, রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের আগ্রহের তীব্রতা ছিল। আজকে চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগ করতে গিয়ে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। সেখানে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত একজনের জনসংযোগের উপরে গুলি চালানো হয় এবং একজন নিহত হয়েছেন এবং সম্ভাব্য ওই প্রার্থীও আহত হয়েছেন। এই জিনিসটি নিয়ে ছোট্ট করে একটু আলোচনা শুনতে চাই। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং আমি এই ঘটনার পরে আমি অ্যাপ্রিহেন্ড করছি যেই অপশক্তি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটুক, একটা নির্বাচনের দিকে বাংলাদেশ অগ্রসর হোক, এটা যারা চায় না তারা বাংলাদেশের নির্বাচনকে পদে পদে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করবে। এটা তাদের কাজ এবং প্রার্থীদের মধ্যে এবং নির্বাচনের এই সমস্ত কর্মকাণ্ডে উৎসাহী জনগণের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি করার জন্য একটা অপপ্রয়াস এটা। তো সরকার উচিত হবে যারা সম্ভাব্য প্রার্থী, শুধু না সোজা কথা, আইন শৃঙ্খলা ব্যাপারে তাদের কঠিনভাবে সজাগ থাকতে হবে। সৌরভ ভাই, এর আগে এই কয়েকদিন আগেই এনসিপি এবং জামাত ইসলামী বলেছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যা অবস্থা তাতে আসলে এই মুহূর্তে ভোট করবার মতো সেই পরিস্থিতি নেই। কার্যত চট্টগ্রামের যে ঘটনাটি, সেটি কি সেই বার্তাই দিল? না, একটা বিচ্ছিন্ন ঘটনা ধরে সাধারণ প্রবণতা ধরে নেওয়াটা ঠিক নয়। এবং যে এনসিপি বা জামাত ইসলাম বলেছে যে নির্বাচনের পরিবেশ নেই, এটাও বলছিল যে এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিবেশ থাকবে কিনা সন্দেহ প্রকাশ করেছে। আবার না, বেশ আগে। আবার তারাই কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। বিএনপিরও আগে জামাত কিন্তু সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে, আনুষ্ঠানিকভাবে যদিও ঘোষণা করে নাই। এনসিপিও নির্বাচনী মাঠে নেমে গেছে। সুতরাং এটি বড় না। রিপন ভাই যে কথাটি বলছিলেন যে প্রাইমারি বা এই যে পার্টির ঘোষিত মানে প্রার্থী মনোনয়নের বিষয়ে 2008-এ যে নির্বাচন কমিশন ছিল তারা কিন্তু একটা বাধ্যবাধকতা করেছিল যে পার্টির তৃণমূলের যে কমিটি হবে, তৃণমূলে যে কমিটি থাকবে, সেটা ইউনিয়ন কমিটি থেকে উপজেলা কমিটি থেকে নির্বাচনী আসন পর্যন্ত, সেই কমিটি তৃণমূল পর্যায় থেকে যে নাম দেয়া হবে তার মধ্য থেকেই নির্বাচনী বোর্ড নাম গ্রহণ করতে হবে। এটা বাধ্যতামূলক করেছিল। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার এসে বাধ্যবাধকতাটা তুলে দেয়, যেটা গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। একেবারেই যে পদ্ধতি নেই, আমরা কি দেখেছি? রিপন ভাই বললেন যে অধ্যাপক আলী রিয়াজ যদি আমেরিকান পদ্ধতিটা এখানে চালু করতেন, প্রস্তাব করতে পারতেন, হ্যাঁ পারতেন, করলে ভালো হতো। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো মানে যে পদ্ধতিতে চলে, অর্থাৎ তার যে গণতন্ত্র অনুযায়ী কি চলে, তার নেতৃত্ব নির্বাচিত হয়, তার প্রার্থী মনোনীত হয় না। এখন এর মধ্যে অনেক কিছু রিপন ভাই নিজেই বললেন তার এলাকার, এবং আমরা তো ধরেই নিয়েছিলাম যে ডক্টর আসাদুজ্জামান রিপনই একজন সম্ভাব্য প্রার্থী হবেন, কিন্তু তিনিই কিন্তু একটু ইঙ্গিত দিলেন যে যাকে দেওয়া হয়েছে তিনি অনেক ধনবান ব্যক্তি। তো এরকম দল কিন্তু অনেকগুলো বিবেচনা করে, যে বিবেচনাটার সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ার মিল নেই। কারণ আমাদের আরেকটি বিষয় যেটা অনেক কথা হয়েছে যে দলের অর্থায়ন কিভাবে হবে,
এবারে নির্বাচন কমিশন একটা করেছে যে 50,000 টাকার বেশি হলে সেটি ব্যাংকিং চ্যানেলে এটা লেনদেন হতে হবে। আমি মনে করি একটা ভালো পদক্ষেপ, কারণ কে কাকে কত টাকা দিল এর কোনো হিসাব থাকে না। তা যদি আমরা ওইটা অনুসরণ করতে পারতাম যে তৃণমূল থেকে যে নাম আসবে, আবার তৃণমূলের কমিটিও গঠিত হতে হবে গণতান্ত্রিকভাবে, ইউনিয়ন পরিষদ উপজেলা করবে, উপজেলা কমিটি জেলা কমিটি করবে, জেলা কমিটি বিভাগীয় কমিটি করবে, বিভাগীয় কমিটি বা সিটি কর্পোরেশন ভিত্তিক যে কমিটি মহানগর কমিটি করবে। কিন্তু এবং মহানগর কমিটি বা কাউন্সিলরদের মাধ্যমে, আমি জানি না যে রিপন ভাই তো অনেক কাউন্সিল করেছেন, কাউন্সিলরদের ভোটে নেতৃত্ব নির্বাচিত হয়েছে এর উদাহরণ কিন্তু কম। মানে আমরা গণতান্ত্রিক না, এবার কিন্তু বিএনপি বেশ করেছে, তারা কাউন্সিল করেছে সারা দেশে, আমরা দেখেছি। কাউন্সিল করেছে তো প্রতিটি কমিটিতে আর প্রতিটি কাউন্সিলে কি কাউন্সিলররা নির্বাচিত করেছে নেতৃত্ব? আমরা তো দেখেছি তাই, প্রায় জায়গাতেই প্রায় জায়গাতেই হলে খুব ভালো। তাহলে কেন্দ্রেও হোক, তাই না? কেন্দ্রে তো তারা কাউন্সিল করতে পারেনি দীর্ঘদিন, রাজনীতি না, চর্চাই এখন- করতে পারেনি। না, গত 14 মাসে করতে পারতো চাইলে। এখন এক হতে পারে যে দলের ভারপ্রাপ্ত হয়তো রিপন ভাইদের নানা সীমাবদ্ধতা আছে। চেয়ারম্যান দেশে নেই। আমি ওটার জন্য, এটা চেয়ারম্যান দেশে নেই সেটার জন্য না। আপনি তো জানেন যে আমি কি তৃণমূল থেকে উপরে উঠবো না উপর থেকে নিচে নামবো? তৃণমূল থেকে উপরে উঠবো। রাইট, তো সেই তৃণমূল থেকে উপরে ওঠার কাজটি আমরা করছি। আচ্ছা, খুব ভালো। এখন আমরা আশা করি যে কেন্দ্রীয় নেতৃত্ব এভাবে নির্বাচিত হবে। তাহলে অনেক- সৌরভ ভাই, অনেক আরেকটি বিতর্ক হবে। তবে একটা বিষয় আমি বিষয়- আপনার কাছ থেকে না, একটু আমাদের আলোচনা করতে চাই। সৌরভ ভাই, সর্বশেষ কাউন্সিলে যেটাতে মানে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ কাউন্সিলে তিনি যে নির্বাচিত তিনি হন নির্বাচিত এবং হয়েছেন। সেখানে কাউন্সিল কর্তৃক নির্বাচিত হয়েছেন। শুধু একটা কথা আপনাকে মনে করিয়ে দিই যে পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তখনকার সময় সিনিয়র ভাইস চেয়ারম্যান, আচ্ছা। এই পদটিকেও কিন্তু আমরা নির্বাচনে নিয়ে আসি। নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, অবশ্যই। সুতরাং আমরা কিন্তু কাউন্সিলরদের অপিনিয়নকে খুব সিরিয়াসলি নেই যে আমরা চেয়ারপারসনও নির্বাচিত করি, সিনিয়র ভাইস চেয়ারম্যান আগে ছিল না, সেটাকে আমরা এর মধ্যে সৌরভ ভাই, যে বিষয়টি আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাচ্ছিলাম, যে সরকারকে আস্থা এবং সক্ষমতার ঘাটতি অতিক্রম করতে পেরেছে? শুনুন, একটা হচ্ছে মনস্তাত্ত্বিক লড়াই চলছে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। আগে ছিল রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে, অর্থাৎ বিএনপি জামাত ইসলামী এনসিপি গণতন্ত্র মঞ্চ। এখন লড়াইটা সরকার, যেহেতু সরকার কিছু কিছু পদক্ষেপ দিয়েছে এবং যা নিয়ে বিতর্ক উঠেছে, অর্থাৎ জুলাই সনদে যা আছে, পরবর্তীকালে দেখা গেল সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে অনেক সংযোজন বিয়োজন হয়েছে, যেটা নিয়ে বিএনপি সহ বেশ কিছু দল আপত্তি জানিয়েছে। আর সুতরাং এটি কেউ মনে করেছে এটা কোনো দলের সুবিধা করার জন্য করেছে। আবার এই যে আরপিও সংশোধনের আগ পর্যন্ত, সর্বশেষ পরিপত্র জারির আগ পর্যন্ত জামাত ইসলাম বলছে একটি বিশেষ দলকে সুবিধা করতে দেওয়ার জন্য। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থার অভাব, আস্থার যে সরকারও কিন্তু সেই আস্থাহীনতায় সরকার আছে, সরকারেরও এক সিদ্ধান্ত, কোনো সিদ্ধান্তে মনে হয়েছে যে সরকার এনসিপিকে খুশি করতে চাইছে, কোনো সিদ্ধান্তে মনে হয়েছে জামাতকে খুশি করতে চাইছে, কোনো সিদ্ধান্তে মনে হয়েছে বিএনপিকে খুশি করতে চাইছে। তাহলে 30টি দল, হ্যাঁ একটা ভারসাম্য আছে, 30টি দল, সেখানে 3টি দলই শুধু আলোচনায়, এবং অনেক দল তো চ্যালেঞ্জ করছে। বিএনপি বা জামাতের ব্যাপারে চ্যালেঞ্জ করে না, কিন্তু অনেক দল চ্যালেঞ্জ করেছে যে এনসিপির চেয়ে তাদের জনবল, তাদের সাংগঠনিক শক্তি কোথায় তারা অপূর্ণ, মানে কোথায় তারা কম আছে, কিন্তু তাদেরকে সরকার প্রধানও কিন্তু তাদের কথা বলেন না। জি, সৌরভ ভাই, আপনার কাছে ফিরবো আবারও, আপনাদের দুজনের কাছেই আলোচনায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আছেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন এবং রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক সোহরাব হাসান। শুনছিলাম আলোচনা। আসাদুজ্জামান রিপন ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে সরকার আস্থা এবং সক্ষমতার ঘাটতি কাটিয়ে উঠতে পেরেছে কিনা। সোহরাব ভাইয়ের কাছ থেকে আলোচনা শুনছিলাম, আপনার কাছে কি মনে হয়, আপনার অবজারভেশন কি বলে? না, আস্থার ঘাটতি হয় কি, প্রথমত হচ্ছে যে প্রথম থেকে সরকার জনগণের মধ্যে একটা ধারণাই দিতে পারেনি যে তার একটা নির্বাচন দেওয়ার ব্যাপারে খুব সিনসিয়ার। শুরু থেকে এই ইমপ্রেশনটা দিতে পারেনি। এটা তাদের ফেলিউর বলেন অথবা তারা চায়নি, যেটাই বলেন না কেন,
এরা তারা দিতে চাননি, এবং কিছু কিছু উপদেষ্টার কথাবার্তাগুলো ছিল বেসামাল, যে মানে তারা আওয়ামী লীগের টেনিউরের কয়েক মাস বাদে বাকি টেনিউরটা থাকারও কারো খ্যাস ছিল। এটা একটা ব্যাপার। সক্ষমতার তো মানে মানে ঘাটতির কোনো শেষই নাই। প্রথম মানে পুরোটাই অক্ষমতা তাদের, সক্ষমতার ঘাটতি শেষ নেই, মানে শুরুটাই যেটা আমি বলতে চাই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বা দুই একজন মানুষ ব্যতি রেখে এই ক্যাবিনেটে, খুব বেশি সংখ্যক মানুষ বলবো না, মোস্ট অফ দেম ডেলিভারি করতে পারে নাই। তাদের যে অ্যাজ অ্যাডভাইজার, তাদের যে টার্মস অফ রেফারেন্স ডেলিভারি করতে পারে নাই, নিজেদেরকে দৃশ্যমান করতে পারে না। দে আর দ্য অ্যাডভাইজার্স। তারা প্রমাণ করতে সক্ষম নয়, তারা একটা চেঞ্জ আনতে পেরেছেন। চেঞ্জ আনতে চান, এটা চেঞ্জ আনার জন্য তো আপনি কিছু কিছু জায়গায় আপনি চেঞ্জ দেখাইতে পারেন, সেটাও তারা করতে পারেনি। খুবই অত্যন্ত মানে, এবং তাদের নিয়ে অনেক বিতর্ক আছে, খুব অনেকের খুব মানে গ্রাহ্য বিতর্ক আছে অনেকের ব্যাপারে। আচ্ছা, আর একটা তো মানে নন ফাংশনাল, ডিসফাংশনাল এগুলো আছে। এবং ইউনূস সাহেব খুব অকপটই স্বীকার করেছেন, সাংবাদিক নুরুল কবির নিউজের এডিটর তার সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন যে আসলে আমার যেটা ধারণা, হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট টেকিং অর টেক ওভার অফ দ্য লিডারশিপ, এটা ওনার আইডিয়া ছিল না। আমরা যেমন নিশ্চিত ছিলাম, আমার কথা যদি বলি, আমি অ্যাটলিস্ট 4-5টা টিভি চ্যানেলে আমি শেখ হাসিনার পতনের 2-3 মাস আগে থেকে বলছিলাম অনিবার্যভাবে গভর্নমেন্ট কলাপস করার দিকে যাচ্ছে এবং হিউমিলেশন ফেস করে যেতে হবে। এটা পাবলিকলি বলেছি, লাইভ প্রোগ্রামে বলেছি। আমি কনফিডেন্ট ছিলাম যে সরকার থাকবে না। তাহলে আপনার কি পারসেপশন এটা এই সরকারকে নিয়েও? না, এই সরকারের বেলা আমি যেটা নুরুল কবির সাহেবের কাছে যেটা উনি ইন্টারভিউতে বলেছেন, যে ইনফ্যাক্ট আমি মানে সেইভাবে মানে ভেবে চিনতে উনি মানে কেবল অন্তর্বর্তী সরকারটা গঠন করতে পারেন নাই। ফাইন, ইনিশিয়ালি উনি ভাবেন নাই কাকে নিতে হবে, কী করতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর পরবর্তীতে এটা নয় যে আমি একবার নিয়েছি তো আর বাদ দেওয়া যাবে না, আইনের ব্যত্যয় ঘটবে, আবার এখানেও আমার 106 লাগবে, এটা মনে করার কোনো কারণ ছিল না। রিপন ভাই, একেবারেই এক মিনিট আপনার কাছ থেকে শুনবো। কাউন্সিলটা উনি মানে রিকাস্ট করতে পারতেন, এবং এই অ্যাডভাইজারি কাউন্সিল নিয়ে সোজা কথা আমি বলতে চাই, এই অ্যাডভাইজারি এমনি পুলিশের সক্ষমতা নিয়ে আমার যথেষ্ট সংশয় স্টিল আছে। আর্মি যদিও মাঠে আছে, আর্মির পক্ষ থেকে আজকে তাদের একজন জিওসি আর্ট অ্যান্ড ডক, তিনি কথা বলেছেন যে মানে তারা থাকবেন, নির্বাচন তারা চান ইত্যাদি অনেক কথা বলেছেন, আশ্বস্ত করেছেন। ভরসা ওই জায়গাটাতেই একেবারে ছোট্ট করে 1 মিনিটে জানতে চাই, জোট নয় নির্বাচনী সমঝোতা করার সচিবদের মধ্যে মোর দেন 2/3 এখন পর্যন্ত পতিত স্বৈরাচারের মালেরা আছে। আচ্ছা, মানে এই জাতীয় রিপন ভাই আপনার কাছ থেকে ছোট্ট করে একটু শুনতে চাই, ভালো নির্বাচন, সেটি হচ্ছে জোট নয় নির্বাচনী সমঝোতা করার সিদ্ধান্ত জামাতের। জামাত আসলে কোনো জোট গঠন করবে না। এতদিন কিন্তু তারা আরও একটি জোট করবেন, এই যে বিএনপি বা এনসিপি এর বাইরে গিয়ে আরেকটি জোট করবার আলোচনা শুনেছি। আজকে আবার নতুন বার্তা যে তারা আসলে জোট করবেন না, আসন সমঝোতা করবেন। কার সাথে করবেন, কি আসন সমঝোতা? ঘুরে ফিরে না, আমাদের সাথে হচ্ছে না সে ব্যাপারে আপনাকে আমি প্রথম বলতে পারি, আমাদের সাথে কোনো সমঝোতা, জোট তো নয়, কোনো সমঝোতা হচ্ছে না, এটা আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি। জামাতের সঙ্গে অন্যের সঙ্গে না, এটা বলছি, মানে অন্য দলের সঙ্গে হতে পারে। হ্যাঁ, আসলে বেসিক্যালি তো আপনি যদি আমি এত যদি প্যাচ না দিয়ে যদি বলি, বিষয়টা তো জোট বলেন যে এটা তো এক কাইন্ড অফ সমঝোতাই, অ্যাডজাস্টমেন্ট। যেমন আমরা কিছু সিট, আপনি বোধহয় বলছিলেন, আমরা কিছু আসন খালি রেখেছি, তার মানে এখানে আমরা মানে আমাদের শরিক যারা আছেন তাদেরকে আমরা এই জায়গাগুলোতে দিতে চাই, বা আমাদের কোনো প্রার্থী আমরা প্রত্যাহার করে নিতে চাই। মনে করেন আমি আপনাকে বললাম, আপনাকে কথা আমরা 1 মিনিট শুনতে চাই সোহরাব ভাইয়ের কাছ থেকে, আপনি একটু 1 সেকেন্ডে বলি, আমি আপনাকে 127 দিতে চেয়েছিলাম, আপনি বলেন 127 না 129, তো ওখানে আমার একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ওইটাই সমঝোতা। এটাই। সোহরাব ভাই, একই বিষয়ে শেষ করবো ছোট্ট করে 1 মিনিটে। না, পুরো শতভাগ দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে না, এটা আসন সমঝোতা বলেন অথবা জোটগত নির্বাচন বলেন, এক ধরনের সমঝোতার ভিত্তিতেই নির্বাচনটা হবে। আরেকটি কারণ, মানে সমঝোতার নির্বাচন যদি হয় তাহলে যেহেতু অভিন্ন প্রতীক না, যেহেতু জোটের প্রার্থীরা অভিন্ন প্রতীকে নির্বাচন করতে পারছে না, দলীয় প্রতীকে করতে হচ্ছে, সেখানে জামাতের মতো অন্য দলও বলতে পারে যে আমরা জোট করতেছি না, আসন সমঝোতা করছি, কারণ যার যার প্রতীক নিয়ে নির্বাচন করেছে। সেখানে এক ধরনের বোঝাপড়া থাকবে। আবার
যেমন এনসিপি একটি আমি বলবো যে এটা সৌজন্য বোধের পরিচয় দিয়েছে, আবার এটা গণতন্ত্রের দৃষ্টিতে দেখলে অন্যরকম হতে পারে যে তারা বলেছেন জি, খালেদা জিয়া সৌরভ ভাই, যেসব যে আমরা- 3টি আসনে নির্বাচন করেছে সেখানে তারা প্রার্থী দেবেন। তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ সৌরভ হাসান ভাই, ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। এই অনুষ্ঠানটি আগামীকালকে সকাল 7টায় আবারও পুনঃপ্রচার হবে। আগামী রোববার ফিরছি আবারও আর কেবল নিবেদিত প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমাদের সঙ্গেই থাকুন। সকলকে ধন্যবাদ।